প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো বাসায়। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বিজ্ঞান বই খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটা ভিডিও দেখি। দেখলাম আমরা ভিডিওতে অনেক কিছু দেখলাম, তাই না? আমাদের চারপাশে পাহাড়, সমুদ্র, অনেক আসবাবপত্র, অনেক স্টোন, পাথর, এত কিছু আমরা দেখলাম। আমাদের চারপাশে তো কত কিছু আছে, তাই না? তাহলে সব কিছু কি একই রকম জিনিস দিয়ে তৈরি? চিন্তা করো তো একটু। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আজকে আমাদের টপিকটা কি? রাইট, পদার্থের গঠন। চলো তাহলে শুরু করা যাক। দেখো তো ছবিগুলোতে কি কি আছে এখানে। টুথপেস্ট, ব্রাশ, স্লেট, পেন্সিল, পানি, পানির গ্লাস, সাবান, চক, বেলুন, তাই না? কত ধরনের পদার্থ আছে। তোমাদের কি মনে হয় সব পদার্থ কি একই রকম? এক একটার কিন্তু এক এক রকম, তাই না? তার মানে চক আরেক রকম, পানি আরেক রকম, তাহলে এদের ধর্মগুলোও ভিন্ন ভিন্ন। কোনোটা তরল, কোনোটা কঠিন, আবার কোনোটা বায়বীয়। যেমন বেলুনের মধ্যে গ্যাস থাকে, তার ফলে বেলুন কি হয়? উড়ে যেতে পারে, হাওয়ায় উড়ে, তাই না? তার মানে এক একটা পদার্থের ধর্ম এক এক রকম। তাহলে এই যে পদার্থগুলোর ধর্ম বিভিন্ন রকমের, এই ভিন্নতার কারণটা কি? পদার্থের ভিন্নতার কারণ হলো এদের গঠন। এক একটি পদার্থের গঠন এক এক রকম বলেই এরা ভিন্ন ভিন্ন আকার, আকৃতি এবং ভর বিশিষ্ট। তাই এদের ধর্ম এবং বৈশিষ্ট্য ভিন্ন রকম হয়ে থাকে। তোমাদের বাসায় পেন্সিল আছে না? নিশ্চয়ই এতক্ষণে পেন্সিল নিয়ে বসে গেছো তোমরা। পেন্সিলের শেষটার দিকে তাকাও তো একটু। আমরা পেন্সিলের শীষকে যদি ভাঙতে শুরু করি, ভাঙতে ভাঙতে ক্ষুদ্রতম কণায় পরিণত হয়ে যাবে এবং এই সবগুলো কণার ধর্ম, আকার, বর্ণ সব কি হবে? একই রকম। তাহলে চিন্তা করো তো দেখি, এই যে আমরা পেন্সিলের শীষটাকে ভাঙতে ভাঙতে ক্ষুদ্রতর কণায় পরিণত করে ফেললাম, এটার ভর, আকার, আকৃতি সব একই রকম হয়ে গেল। এই পদার্থটা কি একই রকম উপাদান দিয়ে তৈরি। তাহলে এই ধরনের পদার্থকে আমরা কি বলতে পারি? এটার নাম কি? একটু চিন্তা করে বলো তো দেখি। রাইট, মৌলিক পদার্থ। হ্যাঁ, শীষ গঠনকারী ক্ষুদ্রতম কণাগুলো একই রকম উপাদান দিয়ে তৈরি। পেন্সিলের শীষের ক্ষুদ্রতম কণাগুলো আসলে কি দিয়ে তৈরি? কোন উপাদানটি দিয়ে তৈরি? সেটা হচ্ছে কার্বন। তোমরা এভাবে বাসায় দেখতে পারো, তোমাদের কাছে যদি পেরেক থাকে, লোহার চামচ থাকে, তাহলে আমরা যদি সেই লোহার পেরেকটাকে বা চামচটাকে ভাঙতে ভাঙতে ক্ষুদ্রতম কণায় পরিণত করে ফেলি, তাহলে দেখব সেখানে শুধুমাত্র লোহার কণাই আছে, আর কোনো কিছু নেই। শুধুমাত্র লোহার উপাদান দিয়েই সেটা তৈরি। তাহলে একটি মাত্র উপাদান দিয়ে তৈরি পদার্থকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। লোহাকে যদি আমরা ভাঙতে থাকি, ক্ষুদ্রতম কণায় পরিণত করি, তাহলে দেখব শুধুমাত্র লোহাই আছে। তামাকে যদি আমরা ভাঙতে থাকি, তাহলে যে ক্ষুদ্রতম কণাগুলো পাবো সেগুলোকে দেখলে আমরা দেখব যে শুধুমাত্র তামাই আছে। একইভাবে আমরা যদি হাইড্রোজেনকে বিশেষ উপায়ে ভাঙতে থাকি, তাহলে দেখব হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনই আছে, আবার অক্সিজেনের মধ্যে শুধুমাত্র অক্সিজেনই আছে। তাহলে এই সব উপাদানগুলো, এই সব পদার্থগুলোকে আমরা বলছি মৌলিক পদার্থ।
বাসায় তো লবণ আছে, তাই না? আম্মুরা রান্না করার সময় খাবারে তো লবণ দেয়, চিনি আছে। এখন একটু চিন্তা করো তো দেখি, লবণ তো দেখতে সাদা, তাহলে লবণ কি মৌলিক পদার্থ? লবণ তাহলে কি কি উপাদান দিয়ে তৈরি? একটু চিন্তা করো। করেছো? আচ্ছা, আমি তোমাদের একটু সাহায্য করি। আমরা লবণকে যদি ভাঙতে থাকি বিশেষ উপায়ে, তাহলে দেখব কি পাওয়া যায় লবণের ভিতরে। লবণের ভিতরে আমরা দুইটা উপাদান পাবো, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। কিন্তু এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। পাই কি? আমরা খালি চোখে লবণ দেখি কি সাদা রঙের হয়, তাই না? কিন্তু আসলে লবণ দুইটি উপাদান দ্বারা তৈরি, একটা হচ্ছে সোডিয়াম আর একটা ক্লোরিন। তাহলে কি খাবার লবণ একটি মৌলিক পদার্থ? চিন্তা করে বলো তো দেখি। এটা একটি মৌলিক পদার্থ হতে পারে না। তাহলে এই পদার্থটার কি নাম? রাইট, এটা যৌগিক পদার্থ। যেহেতু লবণ দুটি ভিন্নধর্মী উপাদান দ্বারা তৈরি, তাই একে আমরা বলছি যৌগিক পদার্থ। একইভাবে আমরা দেখতে পাই পানি, চক, চিনি, এগুলো কি ধরনের পদার্থ? চিন্তা করো তো দেখি। এগুলি কি মৌলিক পদার্থ? ঠিক ভেবেছ, এগুলো যৌগিক পদার্থ। কারণ পানিকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে আমরা পাবো হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক সেইভাবে চিনি এবং চক আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ধর্মী উপাদান দ্বারা তৈরি, তাই এগুলো যৌগিক পদার্থ। আসো তো দেখি, চক, চিনি, কার্বন ডাইঅক্সাইড, তুতে, কপার সালফেট, মিথেন, কাপড় কাঁচা সোডা, কোনটা কি দিয়ে তৈরি? চককে আমরা ভাঙলে পাবো ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। একইভাবে চিনির মধ্যে পাবো কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন। কার্বন ডাই অক্সাইডের মধ্যে পাবো কার্বন এবং অক্সিজেন। তুতে বা কপার সালফেটের মধ্যে পাবো কপার, সালফার এবং অক্সিজেন। মিথেনের মধ্যে পাবো কার্বন এবং হাইড্রোজেন। কাপড় কাঁচা সোডার মধ্যে আমরা পাবো সোডিয়াম, কার্বন এবং অক্সিজেন। খোলা জায়গায় আমরা যদি লোহার কোনো দণ্ড বা তার রেখে দিই, তখন দেখব কয়েকদিন পর এটার কালার চেঞ্জ হয়ে গেছে, কেমন একটা লালচে রঙের হয়ে গেছে। আসলে চিন্তা করো তো দেখি এখানে কি হয়। লোহা একটি মৌলিক পদার্থ। লোহার সাথে বাতাসের জলীয় বাষ্পের অক্সিজেন বিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করে, যেটা একটা যৌগিক পদার্থ, যেটাকে আমরা সহজ বাংলায় বলি মরিচা পড়া। তার মানে লোহাতে মরিচা পড়ে গেছে। বলো তো এখানে কোনটা মৌলিক পদার্থ এবং কোনটা যৌগিক পদার্থ?
চলো আমি তোমাদের একটু সাহায্য করি। এটা একটি যৌগিক পদার্থ, কারণ এটি দুটি ভিন্ন ভিন্ন পদার্থ বা উপাদান দিয়ে তৈরি হয়েছে। এটি একটি মৌলিক পদার্থ, কারণ এটি একই রকম উপাদান দিয়ে তৈরি। এটিও একটি মৌলিক পদার্থ, কারণ এটিও একই রকম উপাদান দ্বারা তৈরি। এটি একটি যৌগিক পদার্থ, কারণ এটি দুটি ভিন্ন রকমের উপাদান দ্বারা তৈরি হয়েছে। এখন এখান থেকে বলো তো দেখি কোনটা যৌগিক পদার্থ এবং কোনটা মৌলিক পদার্থ। চলো আমি তোমাদের সাহায্য করছি। দেখি তো এটা আমি যদি মৌলিক নেই কি হয়? ও, এটা তো নিল না, তার মানে এটা যৌগিক পদার্থ, কারণ এটা ভিন্ন ভিন্ন দুটি উপাদান দ্বারা গঠিত। এটি মৌলিক পদার্থ। এটি যৌগিক পদার্থ। এটিও একটি যৌগিক পদার্থ। এখন আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ খুব ভালোভাবে বুঝতে পেরেছি, তাই না? আমি তোমাদের আবার আরেকটু সাহায্য করি। মৌলিক পদার্থ তাহলে কোনগুলো? যেগুলো শুধুমাত্র একই রকম উপাদান দ্বারা তৈরি, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আর যেটা দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন উপাদান দ্বারা গঠিত, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন চিন্তা করো তো, এই যে বাতাস, আমাদের চারপাশে যে বাতাস আছে, বাতাসে তো অনেক ধরনের পদার্থ আছে। অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, বালি আছে, ধূলিকণা আছে, কত কিছু, কত উপাদান আছে। তাহলে বাতাস কি ধরনের পদার্থ? চিন্তা করো তো একটু। ঠিক, বাতাস হচ্ছে মিশ্র পদার্থ। তাহলে আর কি ধরনের মিশ্র পদার্থ আমাদের চারপাশে আছে, এটা তোমরা নিজেরা খুঁজে বের করবে, ঠিক আছে? আমি এখন তোমাদের একটি বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কুল খুললে অবশ্যই বাড়ির কাজটি শিক্ষককে জমা দিতে হবে। আর অভিভাবকদেরকে বলছি, আপনারা একটু খেয়াল রাখবেন ওরা যাতে বাড়ির কাজটি করে। আজকে আমরা ক্লাসে মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে জেনেছি, তাই আমাদের আজকে বাড়ির কাজ থাকবে মৌলিক এবং যৌগিক পদার্থের পার্থক্য লিখো। আজকের ক্লাসটি তোমাদের কিশোর বাতায়নে দেওয়া থাকবে। আর যদি কোনো সমস্যা অথবা তোমাদের মতামত থাকে, তাহলে কিশোর বাতায়নের ভিডিওর নিচে লিঙ্কে তোমরা তোমাদের কমেন্টস দিতে পারবে। আমরা চেষ্টা করব সেগুলোর সমাধান দেওয়ার। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।